সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিউ টেলিভিশনের এ সময়ের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান করোনাকালে স্বাস্থ্য সচেতনতায়। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল হাফিজ শাফি। এই অনুষ্ঠানে আমরা বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে আপনাদের বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সমস্যার সমাধান জানার চেষ্টা করব এবং করোনা প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করব। এই বিষয়ে কথা বলতে আজ আমাদের সাথে উপস্থিত আছেন সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সম্মানিত অধ্যাপক এবং সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডাক্তার শিশি চক্রবর্তী। স্যার, আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকেও এবং ধন্যবাদ বাংলা ভিউকেও আমাকে সময় দেওয়ার জন্য। স্যার, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ভয়াল থাবা থেকে আমাদের প্রিয় সিলেটও মুক্ত থাকতে পারেনি। সিলেটেও করোনা রোগী আক্রান্ত হয়েছে এবং শনাক্ত হয়েছে, সবাই আতঙ্কে আছে এবং সিলেটে করোনা চিকিৎসার জন্য করোনা আইসোলেশন সেন্টার নামে শহীদ শামসুদ্দিন হাসপাতাল, যেটা এই সদর হাসপাতাল নামে পরিচিত, সেখানে একটা আইসোলেশন সেন্টার খোলা হয়েছে। সেখানে করোনা রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সেই আইসোলেশন সেন্টারের কোঅর্ডিনেটর হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্বে আপনি আছেন। আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, স্যার, আপনারা কিভাবে করোনা আক্রান্ত রোগী এবং করোনা সাসপেক্টেড রোগীর চিকিৎসা এই সেন্টারে দিচ্ছেন এবং কি কি পদক্ষেপ নিয়েছেন? ধন্যবাদ। আমাদের করোনা আইসোলেশন হিসাবে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে 100 শয্যা রেডি আছে। সেইখানে রুগী আসছে। টেস্ট পজিটিভ শামসুদ্দিন হাসপাতালে খুব বেশি রুগীর আসে নাই এখন পর্যন্ত। আমাদের সিলেটে প্রথম যে রুগীর টেস্ট পজিটিভ আসছে উনি হাসপাতালে আইসোলেশনে নাই, উনি হোম আইসোলেশনেই আছেন। আর অন্য যারা ভর্তি ছিলেন অনেকেই আইসোলেশনে ছিলেন, চিকিৎসা নিয়েছেন, নিয়ে বাড়ি চলে গেছেন, অথবা যার করোনার সন্দেহ ঠিকভাবে করোনা প্রমাণিত হয় নাই তাকে আমরা অন্য হাসপাতালেও ট্রান্সফার কিছু করা হয়েছে। বাট এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে করোনার সন্দেহ নিয়ে যে রোগী হাসপাতালে ভর্তি হবে তারা আমরা টেস্ট তো করবই, টেস্ট করার পরে যদি নেগেটিভ হয় সেও ওই হাসপাতালেই চিকিৎসা নেবে এবং যে পজিটিভ হবে সে ওই হাসপাতালে চিকিৎসা নেবে, কিন্তু দুইটা আলাদাভাবে থাকবে, দুইজন আলাদা ওয়ার্ডেই থাকবে, যে করোনা পজিটিভ ওয়ার্ড অ্যান্ড করোনা নেগেটিভ ওয়ার্ড। বাট পেশেন্ট সাসপেক্টেড করোনা, কারণ করোনা টেস্ট করলেই করোনা যদি এক্সক্লুড হয়ে যায় না, যদি ক্লিনিক্যালি আমরা মনে করি তার সন্দেহ করোনা হইতে পারে, তাকে আমরা ওই হাসপাতালেই রাখবো, ওই হাসপাতাল থেকে তাকে সরাবো না, ওইখানেই রাখে চিকিৎসা করব। চিকিৎসাতে আমাদের ম্যান পাওয়ার আমরা কনসালটেন্ট লেভেলে সার্ভিস দিচ্ছি। জুনিয়র ডাক্তার শামসুদ্দিনের ডাক্তাররাও ডিউটি করতেছে। আমাদের উসমানী মেডিকেলেরও একটা টিম, শক্তিশালী টিম, যারা সার্বক্ষণিকভাবে শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসা প্রদান করছে। ধন্যবাদ স্যার। একটু আগে আপনি যেটা বললেন যে করোনা আক্রান্ত রোগী উনি হোম আইসোলেশনে আছেন। বিদেশেও আমরা দেখেছি, ইউএসএতে যে অনেকে বলা হচ্ছে আপনি বাসায় থাকুন করোনা। তো একজন হোম আইসোলেশনে যখন করোনা আক্রান্ত হওয়ার পরও সে বাসায় থাকলো আইসোলেশনে, সেক্ষেত্রে অন্যরা কিভাবে ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারে? হ্যাঁ, বাসায় এসে আইসোলেশনে ট্রুলি আইসোলেশনেই থাকতে হবে, অন্য কারোর সাথে তার সংস্পর্শে আসবে না। অন্য বাসার সবাই মাস্ক ব্যবহার করবে, কমিউনিকেশনের ডিস্টেন্স মেনটেন করবে এবং তার কোনো ব্যবহার্য জিনিসপত্র অন্য কেউ টাচ করবে না, ইউজ করবে না। এবং ট্রুলি আইসোলেটেড যদি থাকতে পারে তাহলেই তাকে বাসায় আইসোলেশনে রাখা যাবে, অথবা তাকে কিন্তু ইনস্টিটিউশনাল আইসোলেশনে আনতে হবে। যদি মেনটেন করতে না পারা যায় তাহলে তাকে ইনস্টিটিউশনাল আইসোলেশনে আনতে হবে। ধন্যবাদ স্যার। স্যার, চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে সীমিত সুযোগ সুবিধা নিয়ে কাজ করে যাচ্ছেন সম্মুখ যোদ্ধা হিসাবে। আপনিও এই যুদ্ধক্ষেত্রের একজন সৈনিক। এখনও দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পিপি, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এবং সার্জিক্যাল মাস্কের স্বল্পতা নিয়ে অনেকে চিকিৎসক কথা বলে যাচ্ছেন, এই সিলেট সেন্টারেরও। তো আপনাদের এখানে এই পিপি এবং সার্জিক্যাল মাস্কের স্বল্পতা যে প্রশ্নটা উঠেছে, এটা নিয়ে আপনি কি বলবেন স্যার? এটা তো সমস্যাটা তো আসলে নতুন এবং সমস্যাটা তো গ্লোবাল। কাজে কোনো একক জায়গার হইলে হয়তো বা সমাধান সব কিছু তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু গ্লোবাল সারা বিশ্বই কিন্তু এই সিচুয়েশনে হিমশিম খাচ্ছে। সবাই জোগাড় হচ্ছে সব কিছুই, কিন্তু হয়তো বা একটু টাইম ডিলে হচ্ছে। সেই দিক দিয়ে আমরা বলবো আমরা পজিটিভই আছি। আমাদের প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যথেষ্ট আছে এখন পর্যন্ত, এবং প্রোটেক্টিভ ইকুইপমেন্ট সেটা কন্টিনিউয়াস প্রসেস, সেগুলো আসতেছে, নতুনভাবে আসতেছে, ইউজ হচ্ছে। এখন সামনে যদি বড় ধরনের কোনো চেঞ্জ না হয় তাহলে হয়তো আমরা প্রোটেক্টিভ ইকুইপমেন্টস নিয়ে কোনো সমস্যায় পড়বো না। তবে একটা জিনিসের একটু ঘাটতি আছে, সেটা হলো আমাদের বেশি ইম্পর্টেন্ট, যেটা হলো N95 মাস্ক, যেটা আমাদের আইসিইউ সেটিং এবং ল্যাবে ইউজ হবে।
আপনারা জানবেন যে আজকে থেকে সিলেট মেডিকেলে আমাদের আরটিপিসিআর মেশিনের কাজ শুরু হয়েছে এবং সেইখানে আজকে প্রায় 116 স্যাম্পল সকালবেলা কালেক্ট হয়েছে এবং বিকালে আরও স্যাম্পলের কাজ হবে। ল্যাবে যারা কাজ করবে তাদের প্রোটেক্টিভ ইকুইপমেন্টসের ওয়ান ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট হলো N95 মাস্ক। এই মাস্কটা ছাড়া কিন্তু আমি ওই রুমে কাউকে যেতে দিতে পারবো না, কিন্তু এই মাস্কের আসলে দেশেই খুব চরম সংকট। ডিজিএইচএস এর সাথে আমরা খুব যোগাযোগ রাখছি, বা অল সোর্স, অল প্রাইভেট এবং গভর্নমেন্ট সবার সাথে আমরা যোগাযোগ করে কিন্তু N95 মাস্ক পাচ্ছি না। তারপরেও আমরা কোনোভাবে অন্য কোনো সোর্স থেকে কিছু কালেক্ট করে আমরা আপাতত চালাইতেছি এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের আশ্বাস দিয়েছেন যে অতি সত্বর ওনারা সেই সমস্ত যে ঘাটতি আছে, যে সমস্ত জিনিসের, এইগুলা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে এবং ডিজিএইচএস এর সাথে এবং প্রধানমন্ত্রীর দপ্তরের সহযোগিতায় সব কিছু সমাধান করে ফেলবেন। ধন্যবাদ স্যার। আসলে পৃথিবীর কোনো দেশই প্রস্তুত ছিল না এই করোনা মহামারীর বিরুদ্ধে। আমাদের সরকার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। এই মুহূর্তে স্যার প্রশ্ন হচ্ছে, একটু আগে আপনি যে বললেন যে আরটিপিসিআর মেশিন দিয়ে কাজ শুরু হয়েছে, তা আমার প্রশ্ন হচ্ছে যে আরটিপিসিআর এর মাধ্যমে যে টেস্ট করা হয়, তা আমার স্টাডি থেকে দেখা গেছে, যেহেতু এখনো পারফেক্ট স্টাডি এখন আসেনি, যেহেতু ভাইরাসটি নতুন, 30 থেকে 40% টেস্ট হচ্ছে ফলস নেগেটিভ, যে থাকতে পারে রোগীর তারপরে নেগেটিভ আসে। সেক্ষেত্রে যে চেস্ট এক্সরে, একটা বুকের এক্সরে কি গুরুত্ব থাকতে পারে? হ্যাঁ, এটা খুব সুন্দর প্রশ্ন। আরটিপিসিআর এর ফলস নেগেটিভিটি আমি বলছি না, আরটিপিসিআর এর স্যাম্পলের উপর ফলস নেগেটিভ হয়। এবং আরটিপিসিআর এর আমরা স্যাম্পল যদি ব্রঙ্কোয়ালভুলার লেবিস থেকে নেই বা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে নেই, তাহলে কিন্তু সেন্সিটিভিটি অ্যারাউন্ড 95%। বাট আমরা কিন্তু ব্রঙ্কোস্কোপিক অ্যাপ্রোচে বা এই এরাসল জেনারেটিং প্রসিডিউরের মাধ্যমে নিতে চাই, নেওয়া হয় না। আমাদেরকে নেজোফেরিঞ্জিয়াল স্যাম্পলটা নেওয়া হয়। নেজোফেরিঞ্জিয়াল স্যাম্পলের সেন্সিটিভিটি 70 to 75%। কাজে এখানে আমার ফলস নেগেটিভিটি হইতেই পারে। সেজন্যই আমি প্রথমেই বলছি যে যার আমার ক্লিনিক্যাল সাসপিশন থাকে তাকে আমি করোনা আইসোলেশন হসপিটালে রেখেই তাকে আমি আলাদাভাবে চিকিৎসা করব, তাকে আমি ফলো করব না। যদি পেশেন্টের অবস্থা অবনতি হয়, পরবর্তীতে আমরা আরেকটা স্যাম্পল এই রোগীর হয়তো বা নেব, যেটা পৃথিবীর বিভিন্ন দেশে এই কাজটা করা হচ্ছে। পরবর্তীতে আবার স্যাম্পল তার কালেক্ট করে আমরা টেস্ট করতে পারবো। চেস্ট এক্সরে কথা যেটা বললেন, চেস্ট এক্সরে হ্যাভ সাম চেস্ট এক্সরে চাইতে সিটি স্ক্যান অফ দ্য চেস্ট মোর স্পেসিফিক, এবং সেটাও কিন্তু যেখানে নেগেটিভ হয় সেইখানে আছে সিটি স্ক্যান আমরা করতে পারবো। তা করলে সিটি স্ক্যান আমাদেরকে আরও ভালো ইনফরমেশন দিতে পারবে এবং সিটি স্ক্যানের ভিতর যে এভিডেন্সগুলো আসে আমাদের বাইলেটারাল নিউমোনিয়ার এভিডেন্স, সেইটা যদি পাই এবং ক্লিনিক্যাল সাসপিশন যদি আমাদের হয়, তাহলে কিন্তু আমরা অলমোস্ট সার্টেনলি সেটাকে করোনা হিসাবে চিকিৎসা শুরু করে দেব। পরবর্তীতে আমরা হয়তো বা আবার আদার স্যাম্পল এবং আদার ব্লাড টেস্ট এবং আদার টেস্ট অফ করোনার আদার টেস্ট, সেইগুলো করে আমরা হয়তো বা কনফার্ম করতে পারবো। ধন্যবাদ স্যার। স্যার, একজন মেডিসিনের চিকিৎসক হিসাবে আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে যেহেতু জনসমাগম এড়ানোর জন্য চিকিৎসকরা প্রাইভেট চেম্বার বন্ধ রেখেছেন অত্যন্ত যুক্তিযুক্তভাবে, তো এই মুহূর্তে যারা মেডিসিনের জরুরি রোগী তাদেরকে কিভাবে আপনারা চিকিৎসা সেবা দিচ্ছেন, এবং যারা হচ্ছে সাধারণ জ্বর, সাধারণ সর্দি কাশি আছে, তারা কি করবে? না, ঠিক আছে, এই কথাটা যে একেবারে সত্যি তা নয়। অনেক ডাক্তারের চেম্বার বন্ধ, অনেকেরই খোলা আছে। আর সবচেয়ে আমি যেটা বলি যে চেম্বার বা এই সমস্ত জায়গা কিন্তু একটা জনসমাগম স্থল। চেম্বারের সামনে লোকজন থাকে অথবা একটা ডায়াগনস্টিক কমপ্লেক্সে রোগী থাকে। আমরা যেটাকে অ্যাভয়েড করতে চাইতেছি, আমরা চাইতেছি না একসাথে অনেক মানুষ জড়ো হোক, এর জন্য চেম্বারকে আমরা অ্যাভয়েড করতে চাই। কিন্তু বিকল্প হিসাবে অধিকাংশ ডাক্তার তার কিন্তু একটা পার্সোনাল নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ অথবা আদার মাধ্যম, ভাইবার, এর মাধ্যমে কিন্তু ডাক্তারদের যোগাযোগ করার ব্যবস্থা রয়েছে। আর সাধারণ সর্দি কাশির জন্য আমাদের সব হসপিটালেরই এবং আইডিসিআর বলেন বা ডিজিএইচএস বলেন বা বাংলাদেশের সব হসপিটালের নিজেদের পার্সোনাল নাম্বার দেওয়া আছে, যেখানে কল করে চিকিৎসা নেওয়া যাবে। সরকারি হাসপাতালে তো আছেই, অনেক প্রাইভেট হাসপাতালে অনেক ভলেন্টারি অর্গানাইজেশন, দে আর অলসো হেল্পিং পিপুল টু গিভিং সার্ভিস। এবং স্পেশালিস্ট ডাক্তার যারা আছে তারা অনেকেই নাম্বার এবং হোয়াটসঅ্যাপ ওর ভাইবার ওর আদার মিডিয়াতে পেশেন্টের চিকিৎসা সেবা দিয়েই যাচ্ছে। হাসপাতালের ইমার্জেন্সি কিন্তু সবসময় খোলা আছে, যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে হাসপাতালে রোগী আসতে কোনো অসুবিধা নাই। ছোটোখাটো সমস্যা যাদের আছে তারা এই সময় ঘর থেকে বাহির না হওয়াই ভালো, অথবা যারা চিকিৎসা নিয়ে, যে সমস্ত জটিল ও কঠিন রোগীর চিকিৎসা নিয়ে ভালো আছেন, সমস্যা হচ্ছে না, তাদেরও বাড়িতে থাকাই ভালো। তাদের এই মুহূর্তে বাইর হওয়ার কোনো দরকার নেই। ধন্যবাদ স্যার। সবশেষে একটি প্রশ্ন হচ্ছে,
যেহেতু আপনি হচ্ছে কি করোনা চিকিৎসার সাথে যুক্ত আছেন, আর্লি ডায়াগনোসিস একটা যদি আমরা আর্লি স্টেজে করোনা ডায়াগনোস করতে পারি, সেক্ষেত্রে দেখা গেছে যে অন্যান্য বিদেশে এবং হচ্ছে গিয়ে স্টাডিতে দেখা গেছে যে তার আউটকামটা খুব ভালো আসে। তো সেক্ষেত্রে আর্লি ডায়াগনোসিসের জন্য রোগী কি করতে পারে এবং চিকিৎসক হিসেবে আপনারা কি পদক্ষেপ নিতে পারেন? হ্যাঁ, আর্লি ডায়াগনোসিস তো খুব ভালো। যদি আর্লি রোগীতে আমরা সাসপেক্ট করতে পারি, রোগীর যদি কন্ট্যাক্টের হিস্ট্রি থাকে এবং রোগী যদি সাথে সাথে সমস্যা নিয়ে সাথে সাথে চলে আসে এবং খুব আর্লি যদি আমরা টেস্ট করে ফেলতে পারি। আগে আমাদের দেশে টেস্টে একটু জটিলতা ছিল বা হয়তো বা একটু সমস্যা ছিল, এই মুহূর্তে কোনো সমস্যা নেই। কাজেই এই মুহূর্তে আমরা আর্লি টেস্ট করতে পারতেছি, এই মুহূর্তে আল্লাহ টেস্টই করতে বলবো। আর্লি ডায়াগনোসিস হইলে পেশেন্টকে আমরা খুব সহজে আইসোলেশনে রাখতে পারি, রেগুলার ফলো আপ করতে পারি, পেশেন্টের আউটকাম ডেফিনেটলি ভালো হবে। ধন্যবাদ স্যার। যেহেতু বাংলাদেশে একটা মহামারী আকার ধারণ করেছে, সিলেটে সবাই আতঙ্কে আছে, তো জনগণের উদ্দেশ্যে সচেতনতামূলক কিছু বলার জন্য আপনাকে অনুরোধ করছি। করোনা আতঙ্কিত হওয়ার মতো কোনো রোগ নয়, সচেতনতাই বেশি। করোনা যেহেতু মানুষ টু মানুষ ছড়ায়, এই জন্য সোশ্যাল ডিস্টেন্সিংটা আমাদের খুব বেশি প্রয়োজনীয়। সিলেট আমাদের আসলে অতিথি পরায়ণ, আমরা অনেকেই খুব অতিথি বৎসল, আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। এখন এই কাজটুকু যদি আমরা অ্যাভয়েড করি, আমরা যদি সোশ্যাল গ্যাদারিং অ্যাভয়েড করি, সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করি এবং পার্সোনাল কেয়ার, আমরা যদি রেগুলার একটা মাস্ক ইউজ করি, আমরা যদি রেগুলার হাত 20 সেকেন্ড ধরে নিয়মিত কয়েকবার দিনে হাত ওয়াশ করি, যাদের ছোটোখাটো সর্দি কাশি আছে তারা যেন নিয়মিত মাস্ক ব্যবহার করি, হাঁচি কাশি দেওয়ার সময় যেন আমরা তার শিষ্টাচার মেনে চলি, এর মাধ্যমেই আমরা কিন্তু করোনা ভাইরাসকে একদম আইসোলেশন করে ফেলতে পারবো। সে একজনের কাছ থেকে আরেকজনের ছাড়া না। জানেন, করোনা ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড অ্যারাউন্ড 14 ডেজে, 14 দিন যদি আমি তাকে করোনা ভাইরাসকে অন্যজনের কাছে ঢুকতে না দিই, তাহলে সে এইখানেই মারা পড়বে, সে কারো কাছে ছড়ানোর কোনো সুযোগ নাই। অসংখ্য ধন্যবাদ স্যার, শত ব্যস্ততার মাঝে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। দর্শকবৃন্দ, এতক্ষণ ধরে দেখছিলেন বাংলাভিউ টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান করোনা স্বাস্থ্য সচেতনতা। আমরা চেষ্টা করব আপনাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দিতে। স্টে হোম, স্টে সেফ। আপনাকে ধন্যবাদ, দর্শকবৃন্দ সবাইকে ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজ বাড়িতেই থাকুন।